শীতের রাত যখন গভীর হয়, প্রকৃতি তখন কথা বলাই বন্ধ করে দেয়। কিন্তু বাংলার কিছু জলাভূমি আছে যেখানে রাত বাড়লে নিস্তব্ধতা হয়ে ওঠে এক ধরনের ফাঁদ। আজ রমেশ আর ফিরোজ এসেছে মৃত নদীর বাঁকে মাছ ধরতে। গ্রামের লোকেরা যেখানে দিনের বেলাও হাঁটে না, কিন্তু সেই রাতে তারা মাছ নয়, বরং অশুভ কোনো শক্তির শিকারে পরিণত হয়েছিল। তারা জানতো না প্রকৃতির কিছু নিয়ম ভাঙলে তার মূল্য দিতে হয় জীবন দিয়ে। রমেশ, একটু থাম। তুই কি কিছু অনুভব করছিস? এই বাতাসটা, এটা সাধারণ শীতের বাতাস নয়। দেখ, আমার হাতের লোমগুলো কেমন খাড়া হয়ে গিয়েছে। এই বাতাসটা যেন কোনো বরফ শীতল নিঃশ্বাসের মতো আমার ঘাড়ে এসে লাগছে। ভয়কে প্রশ্রয় দিস না ফিরোজ, ভয় হলো একটা ব্যাধি। তুই যত ভাববি এই কুয়াশা তোকে তত বেশি গিলে খাবে। আরে আমরা এসেছি শিকার করতে, শিকার হতে নয়। কিন্তু এই নীরবতা দেখ, এটাকে শুধু নীরবতা বলা যায় না রমেশ। এটা যেন এক অশুভ নিস্তব্ধতা। মনে হচ্ছে যেন জঙ্গলটা আমাদের গিলে ফেলার জন্য মুখিয়ে আছে। আর ওই দেখ, ওই দেখ, ওই দূরে কুয়াশার ভেতরে একটা ছায়া কেমন নড়লো না? ঠিক মানুষের মতোই লম্বা, কিন্তু কেমন যেন বাঁকা। ধুর পাগল, ওটা কুয়াশার বিভ্রম। তুই কি ভুলে গিয়েছিস বড় চাচা কি বলতেন? নদীর ধারে ছায়া দেখলে তাকাতে নেই, তাকালে ছায়াটা তোর ভেতরে ঢুকে পড়বে। তুই কি চাস ওই ছায়াটা তোর ওপর সওয়ার হোক? তুই এসব কি বলছিস রমেশ? বড় চাচা তো আরো বলতেন যে এই শীতে যারা নদীর দিকে যায় তারা নাকি একা ফেরে না, সাথে করে নিয়ে আসে কোনো এক অতৃপ্ত আত্মাকে। রমেশ রমেশ, এখনো সময় আছে, ফিরে চল। এই কুয়াশার ভেতর দিয়ে পথ চলা মানে যমদূতের দরজায় কড়া নাড়া। না ফিরোজ, আজ ফেরা হবে না। আজকে রাতের আকাশটা দেখ, কালচে বেগুনি রঙের হয়ে আছে। এমন রাতে রক্তাভ বোয়ালগুলো ওই পানির উপরে উঠে আসে। ওই মাছের স্বাদ যে একবার পেয়েছে ফিরোজ, সে মৃত্যু ভয়কেও তুচ্ছ করে। তুই কি আসবি আমার সঙ্গে, নাকি এখানেই এই শ্মশানের মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকবি? শ্মশান? শ্মশান? হ্যাঁ, জায়গাটা শ্মশানের মতোই হিমশীতল। ঠিক আছে, ঠিক আছে, চল চল। কিন্তু তুই আমায় কথা দে, কোনো অস্বাভাবিক কিছু দেখলে তুই তর্কের খাতিরেও সেখানে এক মুহূর্তও থাকবি না। আমার কেমন যেন মনে হচ্ছে আজকে রাতে আমাদের বড়শি মাছ নয়, অন্য কোনো বিভীষিকা টেনে তুলবে। ঠিক আছে, ঠিক আছে, চল চল। তারা যখন নদীর বাঁকে পৌঁছালো, ঘড়িতে তখন 11:30। এই জায়গার নাম মৃত নদী। এককালে এখানে তিতাস নদী ছিল, এখন শুধু একটা বাঁক পড়ে আছে। লোকে বলে এই বটগাছের নিচে একসময় মানুষ বলি দেওয়া হতো, কিন্তু রমেশ এসব বিশ্বাস করে না। সে তার শিকারের নেশায় মগ্ন। দেখ ফিরোজ, জায়গাটা কত শান্ত। নদীর এই কালচে পানি দেখছিস, এর গভীরতা মাপা অসম্ভব। এখানেই বড় বড় মাছেরা তাদের ডেরা বানিয়ে থাকে। এই গাছটা, রমেশ, তুই লক্ষ্য করেছিস এই বট গাছের ডালগুলো থেকে কেমন যেন একটা লালচে রস চুইয়ে পড়ছে? এর গন্ধে তো আমার বমি আসছে। এটা তো কোনো কষ নয় ভাই, এর গন্ধ একদম ওই যেন পচা রক্তের মতো। ওহ, অতিরিক্ত কল্পনা করিস না, এটা এক ধরনের ছত্রাক। তুই বড়শির টোপটা গাঁথ আর শোন, একদম শব্দ করবি না। এই মৃত নদীর বাঁকে নাকি প্রতিধ্বনি খুব বিপজ্জনক। তুই একটা কথা বললে অন্ধকার সেটাকে 10টা করে ফিরিয়ে দেয়। রমেশ, রমেশ শোন, বলছি পানির নিচে কিছু একটা নড়ছে।
কিন্তু সেটা মাছের লেজের ঝাপটা নয়। মনে হচ্ছে কেউ যেন পানির নিচ থেকে ভারী কোনো পাথর ঘষছে। খস খস খস, শুনছিস? হ্যাঁ, শব্দটা একটু অদ্ভুত ঠিকই, কিন্তু নদীর তলদেশে অনেক কিছুই থাকে। তুই মন দে, দেখ আমাদের বড়শির ফাতনাটা কেমন থমকে আছে। মনে হচ্ছে পানিটা এখন আর তরল নেই, যেন জমানো রক্তের মতো ভারী হয়ে গিয়েছে। রমেশ, ওই চন্দনের গন্ধটা আবার বাড়ছে। এবার এর সাথে যেন মিশে আছে পচা মাংসের উৎকট দুর্গন্ধ। আমার চারপাশটা কেমন যেন কাঁপছে মনে হচ্ছে। দেখ দেখ দেখ, ওই নদীর ওই বাঁক থেকে কুয়াশাগুলো কেমন দল বেঁধে আমাদের দিকে ধেয়ে আসছে, যেন একদল অশরীরী আত্মা সাদা কাফন পরে আমাদের দিকেই ভেসে আসছে। ফিরোজ, নিজেকে শক্ত কর, ভয় পেলে এই অন্ধকার তোকে গ্রাস করে নেবে। বড়শিটা শক্ত করে ধর, দেখ দেখ দেখ, তোর ফাতনাটা ডুবছে খুব ধীরে। রমেশ, এটা কি মাছ? বড়শিটা এত ভারী লাগছে কেন? মনে হচ্ছে যেন আমি কোনো মাছ নয়, যেন আস্ত একটা মানুষের লাশ টেনে তুলছি। সুতোটা আমার আঙুল কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। আমাকে বাঁচা রমেশ, রমেশ বাঁচা আমাকে। ছাড়িস না, শক্ত করে ধরে থাক। মানুষের কৌতূহল অনেক সময় তার নিজের কবরের পথ প্রশস্ত করে। রমেশ জানত না সে যে শিকারকে ডাঙায় তোলার চেষ্টা করছে, সে শিকার আসলে কয়েক যুগ ধরে পানির নিচে কারো অপেক্ষা করছিল। প্রতিটি ইঞ্চিতে বড়শিটা যখন উপরে উঠছে, বাতাস যেন আরো ভারী হয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে। রমেশ, রমেশ, ওটা কি? ওটা তো মাছের মতো চকচক করছে না, ওটা তো কেমন কুচকুচে কালো। এ কি দেখলাম? মাছের পেটে মানুষের চুল, আর এই গন্ধটা, এ তো সেই পচা চন্দনের গন্ধ। রমেশ, রমেশ, ওই দেখ, মাছটার চোখ নেই, চোখের কোটরে দুটো জীবন্ত পোকা কিলবিল করছে। আর এই মাছটা এটা নড়ছে না কেন? জ্যান্ত মাছের টোপে কি মৃত মাছ আটকায়, নাকি এটা আমাদের জন্য কোনো ভয়ঙ্কর সংকেত? পানির নিচ থেকে উঠে এলো এক বিভৎস বস্তু। সেটা একটা বিশাল মাছ ছিল ঠিকই, কিন্তু তার শরীর পচে গলে গেছে। তার পেট থেকে বেরিয়ে আসে পুরনো একটা রূপোর চেইন। চুপ কর ফিরোজ, কথা বলিস না। দেখ, ওই দেখ, মাছটার মুখটা ধীরে ধীরে খুলছে। ওর ভেতরে কোনো দাঁত নেই, শুধু অসংখ্য সরু সরু সুইয়ের মতো হাড়। আমাদের বড়শিতে মাছ নয়, কোনো মানুষের মৃতদেহের অংশ উঠে এসেছে। রমেশ, এই মাছটা আমাদের দিকেই তাকাচ্ছে। দেখ দেখ, ওর চোখের কোটরে কোনো মণি নেই, শুধু রক্তবর্ণ দুটো গর্ত। ওটা ওটা যেন হাসছে, আমাদেরকে দেখে ওটা বিদ্রূপের হাসি হাসছে। ছিঁড়ে ফেল সুতোটা, ছুরি দিয়ে কেটে ফেল। আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে, এক মুহূর্তও না। পালানোর পথ তখন কুয়াশার কারাগারে বন্দি। তখন প্রতিটি শব্দই এক একটি মরণফাঁদ হয়ে দাঁড়ায়। মৃত নদীর এই বাঁকে অন্ধকার কোনো শূন্যতা নয়, এটি একটি জীবন্ত সত্তা, যা আপনার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখে। রমেশ, রমেশ, আমরা কোন দিক দিয়ে এসেছিলাম? পথ খুঁজে পাচ্ছি না কেন? চারপাশটা কেন এত অচেনা লাগছে? মনে হচ্ছে যেন আমরা কোনো বনের ভিতর নয়, কোনো বড় খাঁচার ভিতর ঢুকে পড়েছি। স্থির হ ফিরোজ, ভয় পেলে আমাদের মগজ আর কাজ করবে না। ওই হিজল গাছটাকে লক্ষ্য করে এগোতে হবে। কিন্তু কিন্তু এই কান্নার শব্দটা আসছে কোত্থেকে? কুয়াশার উপার থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসে। মনে হচ্ছে কেউ একজন মাটির নিচে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কে ওখানে? ভয় দেখাবেন না, আমরা কিন্তু সঙ্গে অস্ত্র রেখেছি, বেরিয়ে আসুন।
সাথে অস্ত্র রেখেছি, বেরিয়ে আসুন। ওটা তুই বললি? ফিরোজ, তুই কি কিছু বললি? না, আমি তো কিছুই বলিনি। ওটা আমারই গলার আওয়াজ ছিল, কিন্তু ওটা আমি ছিলাম না। রমেশ, রমেশ, এই জঙ্গল আমাদের কথা চুরি করছে। আমাদের শব্দগুলো নিয়ে ওরা আমাদেরকেই ভয় দেখাচ্ছে। চল এখান থেকে, দৌড়া ফিরোজ, দৌড়া। রমেশ, রমেশ, থাম, থাম বলছি। আমাদের পেছনে কোনো মানুষ নেই, একটা বিশাল ছায়া। ওদিকে তাকাস না ফিরোজ, মনে রাখ এই রাতে আমাদের কেউ বাঁচাবে না। পালা পালা ফিরোজ, পালা। দৌড়াতে দৌড়াতে তারা এক সময় হাঁপিয়ে পড়ে, কিন্তু তারা যখন থামল, দেখল তারা সেই অভিশপ্ত বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পথ কিন্তু তখনও ফুরায়নি, বরং চক্রাকারের মাঝে মৃত্যুর আরও কাছাকাছি চলে এসেছে। বাতাসের সেই পচা চন্দনের গন্ধ এখনো তীব্রতর রয়েছে, যেন কোনো লাশের আড়তে ঢুকে পড়েছে তারা। রাত যখন 1:30, তখন সময় থমকে দাঁড়ায়। এই নদীর পানিও তখন আর তরল থাকে না, ওটা হয়ে ওঠে এক অতৃপ্ত শ্মশান। ফিরোজ আর রমেশ জানত না তারা যে মাছের লোভে সুতো ফেলেছিল, সেই সুতোর অন্য প্রান্ত আসলে বাঁধা ছিল এক অশরীরী বিভীষিকার আঙুলে। কুয়াশা চিরে এখন বেরিয়ে আসে সে, যাকে এই নদীর আদিম বাসিন্দারা বলে কালবেলার আরব। তাজা মাছের লোভে এসেছো খোকা? ধরবে তাজা মাছ? কে আপনি? কে? বড়শি বেঁধেছো তো বেশ, কিন্তু মাছের খিদে মেটানোর সাধ্য কি তোমাদের আছে? এই নদী আজ বড়ই ক্ষুধার্ত। কে আপনি? কুয়াশার আড়াল থেকে কেন কথা বলছেন? সামনে আসুন। এই তো আমি এই নদীর সেই ক্ষুধা, যা মেটানোর জন্য কোনো মাছ যথেষ্ট নয়। শোনো খোকা, এই মরা বটগাছের নিচে যারা বড়শি ফেলে, তারা মাছ ধরতে আসে না, তারা আসলে নিজেদের বলি দিতে আসে। ফিরোজ, ফিরোজ, লোকটার গলার স্বর শুনছিস? মনে হচ্ছে যেন অনেকগুলো মানুষ একসঙ্গে মাটির নিচ থেকে কাঁদছে। ওই দেখ, ওই দেখ, নৌকার তলা দিয়ে কেমন কালো ধোঁয়া বের হচ্ছে। রমেশ, শক্ত হ। ও আমাদের ভয় দেখাচ্ছে যাতে আমরা পালাতে না পারি। আপনি যেই হন, আমাদের পথ ছাড়ুন, আমাদেরকে যেতে দিন। যাওয়া এই নদীতে প্রবেশ করা সহজ, কিন্তু প্রস্থান তো আমার ঝুড়িতে হয়। তাকাও তোমাদের বড়শির দিকে। সুতোটা কি এখন তোমাদের হাতে, নাকি অন্য কারো নিয়ন্ত্রণে? ফিরোজ, আমার বড়শিটা দেখ, এটা কেন লাঠির মতো শক্ত হয়ে গেল। আর আর সুতোটা নিজের থেকেই আমার আঙুলে পেঁচে যাচ্ছে। ফিরোজ, ফিরোজ, আমি হাত সরাতে পারছি না। সুতোটা আমার মাংস কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। ফিরোজ, রমেশ, রমেশ, ছেড়ে দে ওটা, ওটা ফেলে দে। এই সুতোটা তো জ্যান্ত হয়ে গিয়েছে। রমেশ, তোর আঙুল দিয়ে রক্ত বের হচ্ছে, এটা ছেড়ে দে। ফিরোজ, আমাকে টানছে সুতোটা। বিলের ভেতর থেকে কেউ আমাকে সুতো দিয়ে হিঁচড়ে টানতে চাইছে। বাঁচা আমাকে, আমাকে বাঁচো। আমার মনে হচ্ছে যেন আমার শরীরের ভেতরে হাজার হাজার কাঁটা ফুটে উঠছে। আমাকে বাঁচা ফিরোজ, আমাকে বাঁচা। এখনই এমন অস্থির হয়ে গেলে চলবে? আমি তো কেবল সুতোয় টান দিয়েছি খোকা, আসল শিকার তো এখনো পানির নিচেই। সৌদা শুরু হোক। ফিরোজ এক দৃষ্টিতে দেখছিল
আড়তদারের নৌকার চারপাশের পানি রক্তবর্ণ হয়ে আছে। ফিরোজ বুঝতে পারে আজ রাতে তারা শিকার করতে আসেনি, তারা নিজেরাই শিকার হয়ে গেছে। অনেক কথা হয়েছে, এবার বাজারের সময় হয়ে গেছে। সুতো তোমরাই ফেলেছো, এবার টান দেওয়ার দায়িত্ব আমার। সওদা শুরু হোক। না না রমেশের আর্তনাদ শেষ হওয়ার আগেই আড়তদার এক পৈশাচিক হাসি দিয়ে সুতোটা রমেশের দিকে ছুঁড়ে দিল। আর ঠিক এখান থেকে শুরু হলো সেই দৃশ্য, যা দেখার জন্য ফিরোজ প্রস্তুত ছিল না। ফিরোজ, ফিরোজ, সুতোটা আমার গলার চামড়া কেটে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। আমার আমার পেটের ভেতর মনে হচ্ছে আমার নাড়ি ভুড়িগুলো যেন জ্যান্ত মাছের মতো ছটফট করছে। আমাকে বাঁচা ফিরোজ, বাঁচা আমাকে। আড়তদার ছেড়ে দিন ওকে, ওর বদলে আপনি আমাকে নিন, ও তো কোনো দোষ করেনি। দোষ তো তোমরা করেছ খোকা। এই নদীর ঘুমন্ত অতৃপ্ত আত্মাদের তোমরা বড়শি দিয়ে বিরক্ত করছো। এখন তোমার বন্ধু হবে আমার মরণটোপ। ওকে যখন আমি এই সুতায় গেথে মাঝ নদীতে ফেলবো, তখন হাজার হাজার ক্ষুধার্ত পেট আত্মা ওকে কামড়ে খাবে, কিন্তু ও মরবে না। ও প্রতিটা কামড় অনুভব করবে হাজার বছর ধরে। ফিরোজ, ফিরোজ, আমার আমার খুব শীত লাগছে। দেখ দেখ, আমার পা দুটো আর নেই। আমার শরীরের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। শক্ত হ রমেশ, একটু একটু। মরে যাবে? আমার আড়তে মৃত্যু এত সস্তা নয় খোকা। এ এখন থেকে এক অনন্ত যন্ত্রণার নাম। দেখো, ওর চোখের মণি দুটো কেমন অস্থির হয়ে যাচ্ছে। ও এখান থেকে পানির উপরের পৃথিবীতে নয়, পানির নিচের অন্ধকারটা দেখবে। এই তো আমার বছরের সেরা সওদা, আমার বাজারের সুস্পষ্ট এক মানব মাছ। এটাকে আমি বড়শিতে গেঁথে মাঝ নদীর গভীরে ফেলবো। তখন হাজার হাজার ক্ষুধার্ত পেতাত্মা এর জীবন্ত শরীর খুবলে খাবে। ছেড়ে দিন রমেশকে, ছেড়ে দিন। চল সওদা, আমার সাথে চল। বাজার বসতে যে আর বেশি দেরি নেই, বাজার বসতে আর বেশি দেরি নেই। আড়তদার রমেশের শরীরটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নৌকার দিকে নিয়ে চলল। কাদার উপর দিয়ে রমেশের শরীরটা খসে যাচ্ছে। রমেশ তার দুই হাত দিয়ে মাটির ঘাস খামচে ধরার চেষ্টা করে, কিন্তু আড়তদার তাকে আবারও টানতে টানতে নিয়ে গেল। নৌকার লণ্ঠনের আলোটা কুয়াশার গভীরে ক্ষীণ হতে হতে এক সময় মিলিয়ে গেল। চারপাশ আবার সেই কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। ফিরোজ একা একা সে অন্ধকারের ঘাটে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও বাজছে রমেশের সেই শেষ আর্তনাদ, তার হাড় ভাঙার শব্দ, যা তাকে মনে করিয়ে দিচ্ছে সে তার বন্ধুকে রক্ষা করতে পারেনি।